সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্রাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়ব রবীন্দ্র সাহিত্যের অন্তর্গত একটি প্রবন্ধ জাপান যাত্রী। শুরু করছি। এটা প্রত্যেক শনিবার করে আমার এই চ্যানেলে রবীন্দ্র সাহিত্যের পাঠগুলি করা হবে। তো ছোট গল্পের মধ্যে একটি গল্প বাকি রয়েছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি। সেটাও আমি পড়ে দেব। তবে কালকে অর্থাৎ গতকালকে আমাকে কেউ একজন জানিয়েছিল যে জাপান যাত্রী এবং জীবন স্মৃতি এই দুটো পড়ার জন্য। তো সেই জন্যই আমি জাপান যাত্রী প্রবন্ধটা শুরু করছি। তার আগে বলে রাখি, নেটসেটের এই সমস্ত পাঠ্য টেক্সটগুলির ভয়েস পাঠ শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আজকে শুরু করছি জাপান যাত্রী। 1। বোম্বাই থেকে যতবার যাত্রা করেছি জাহাজ চলতে দেরি করেনি। কলকাতার জাহাজে যাত্রার আগের রাত্রে গিয়ে বসে থাকতে হয়। এটা ভালো লাগে না, কেননা যাত্রা করবার মানেই মনের মধ্যে চলার বেগ সঞ্চয় করা। মন যখন চলবার মুখে তখন তাকে দাঁড় করিয়ে রাখা, তার এক শক্তির সঙ্গে তার আরেক শক্তির লড়াই বাঁধানো। মানুষ যখন ঘরের মধ্যে জমিয়ে বসে আছে তখন বিদায়ের আয়োজনটা এই জন্যেই কষ্টকর, কেননা থাকার সঙ্গে যাওয়ার সন্ধিস্থলটা মনের পক্ষে মুশকিলের জায়গা। সেখানে তাকে দুই উল্টো দিক সামলাতে হয়। সে এক রকমের কঠিন ব্যায়াম। বাড়ির লোকেরা সকলেই জাহাজে চড়িয়ে দিয়ে বাড়ি ফিরে গেল। বন্ধুরা ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে বিদায় দিলে, কিন্তু জাহাজ চলল না। অর্থাৎ যারা থাকবার তারাই গেল, আর যেটা চলবার সেটাই স্থির হয়ে রইল। বাড়ি গেল সরে, আর তরি রইল দাঁড়িয়ে। বিদায় মাত্রেই একটা ব্যথা আছে। সে ব্যথাটার প্রধান কারণ এই, জীবনে যা কিছুকে সবচেয়ে নির্দিষ্ট করে পাওয়া গেছে তাকে অনির্দিষ্টের আড়ালে সমর্পণ করে যাওয়া। তার বদলে হাতে হাতে আর একটা কিছু পাওয়া না গেলে এই শূন্যতাটাই মনের মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়। সেই পাওনাটা হচ্ছে অনির্দিষ্টকে ক্রমে ক্রমে নির্দিষ্টের ভাণ্ডারের মধ্যে পেয়ে চলতে থাকা, অপরিচয়কে ক্রমে ক্রমে পরিচয় কোঠার মধ্যে ভুক্ত করে নিতে থাকা। সেই জন্যে যাত্রার মধ্যে যে দুঃখ আছে, চলাটাই হচ্ছে তার ওষুধ। কিন্তু যাত্রা করলুম অথচ চললুম না, এটা সহ্য করা শক্ত। অচল জাহাজের ক্যাবিন হচ্ছে বন্ধন দশার দ্বিগুণ চোলাই, কড়া কড়া আরোক। জাহাজ চলে বন চলেই তার কামরার সংকীর্ণতাকে আমরা ক্ষমা করি, কিন্তু জাহাজ যখন স্থির থাকে তখন ক্যাবিনে স্থির থাকা মৃত্যুর ঢাকনাটার নিচে আবার গোড়ের ঢাকনার মতো। ডেকের উপরেই শোবার ব্যবস্থা করা গেল। ইতিপূর্বে অনেকবার জাহাজে চড়েছি, অনেক কাপ্তেনের সঙ্গে ব্যবহার করেছি। আমাদের এই জাপানি কাপ্তেনের একটু বিশেষত্ব আছে। মেলামেশায় ভালো মানুষিতে হঠাৎ মনে হয় ঘোরে লোকের মতো। মনে হয় একে অনুরোধ করে যা খুশি তাই করা যেতে পারে, কিন্তু কাজের বেলায় দেখা যায় নিয়মের লেশমাত্র নড়চড় হওয়ার জন্যে। আমাদের সহযাত্রী ইংরেজ বন্ধু ডেকের উপরে তার ক্যাবিনের গদি আনবার চেষ্টা করছিলেন, কিন্তু কর্তৃপক্ষের ঘাড় নড়ল, সে ঘটে উঠল না। সকালে ব্রেকফাস্টের সময় তিনি যে টেবিলে বসেছিলেন সেখানে পাখা ছিল না, আমাদের টেবিলে জায়গা ছিল। সেই দেখে তিনি আমাদের টেবিলে বসবার ইচ্ছা জানালেন। অনুরোধটা সামান্য, কিন্তু কাপ্তেন বললেন, এ বেলাকার মতো বন্দোবস্ত হয়ে গেছে, ডিনারের সময় দেখা যাবে। আমাদের টেবিলে চৌকি খালি রইল, কিন্তু তবু নিয়মের ব্যত্যয় হলো না। বেশ বোঝা যাচ্ছে অতি অল্পমাত্র ঢিলেঢালা কিছু হতে পারবে না। রাত্রে বাইরে শোয়া গেল, কিন্তু এ কেমনতর বাইরে। জাহাজের মাস্তুলে আকাশটা যেন ভীষ্মের মতো সরসজ্জায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে। কোথাও শূন্য রাজ্যের ফাঁকা নেই, অথচ বস্তুরাজ্যের স্পষ্টতাও নেই। জাহাজের আলোগুলো মস্ত একটা আয়তনের সূচনা করেছে, কিন্তু কোনো আকরকে দেখতে দিচ্ছে না।
কোনো একটা কবিতায় প্রকাশ করেছিলাম যে আমি নিশীথ রাত্রির সভাকবি। আমার বরাবর এ কথাই মনে হয় যে দিনের বেলাটা মর্তলোকের আর রাত্রিবেলাটা সুরলোকের। মানুষ ভয় পায়, মানুষ কাজকর্ম করে, মানুষ তার পায়ের কাছে পথটা স্পষ্ট করে দেখতে চায়। এই জন্যে এত বড় একটা আলো জ্বালাতে হয়েছে। দেবতার ভয় নেই, দেবতার কাজ নিঃশব্দে গোপনে, দেবতার চলার সঙ্গে স্তব্ধতার কোনো বিরোধ নেই। এই জন্যই অসীম অন্ধকার দেবসভার আস্তরণ। দেবতা রাত্রেই আমাদের বাতায়নে এসে দেখা দেন, কিন্তু মানুষের কারখানা যখন আলো জ্বালিয়ে সেই রাত্রিকেও অধিকার করতে চায়, তখন কেবল যে মানুষই ক্লিষ্ট হয় তা নয়, দেবতাকেও ক্লিষ্ট করে তোলে। আমরা যখন থেকে বাতি জেলে রাত জেগে এক্সামিন পাশ করতে প্রবৃত্ত হয়েছি, তখন থেকে সূর্যের আলোয় সুস্পষ্ট নির্দিষ্ট নিজের সীমানা লঙ্ঘন করতে লেগেছি। তখন থেকেই সুর মানবের যুদ্ধ বেঁধেছে। মানুষের কারখানা ঘরের চিমনিগুলো ফু দিয়ে দিয়ে নিজের অন্তরের কালিকে দুর্লোকে বিস্তার করেছে। সে অপরাধ তেমন গুরুতর নয়, কেননা দিনটা মানুষের নিজের। তার মুখে সে কালি মাখালেও দেবতা তা নিয়ে নালিশ করবেন না। কিন্তু রাত্রির অখণ্ড অন্ধকারকে মানুষ যখন নিজের আলো দিয়ে ফুটো করে দেয়, তখন দেবতার অধিকারে সে হস্তক্ষেপ করে না। সে যেন নিজের দখল অতিক্রম করে আলোকের খুঁটি গেড়ে দেবলোকে আপন সীমানা চিহ্নিত করতে চায়। সেদিন রাত্রে গঙ্গার উপরে সেই দেব বিদ্রোহের বিপুল আয়োজন দেখতে পেলুম। তাই মানুষের ক্লান্তির উপর সুরলোকের শান্তির আশীর্বাদ দেখা গেল না। মানুষ বলতে যাচ্ছে, আমিও দেবতার মতো, আমার ক্লান্তি নেই, কিন্তু সেটা মিথ্যা কথা। এই জন্যে সে চারিদিকে শান্তি নষ্ট করছে। এই জন্যে অন্ধকারকেও সে অসুচি করে তুলছে। দিন আলোকের দ্বারা আবিল, অন্ধকারই পরম নির্মল। অন্ধকার রাত্রি সমুদ্রের মতো, তা অঞ্জনের মতো কালো, কিন্তু তবু নিরঞ্জন। আর দিন নদীর মতো, তা কালো নয় কিন্তু পঙ্কিল। রাত্রি সেই অতস্পর্শী অন্ধকারকেও সেদিন সেই খিদিরপুরের জেটির উপর মলিন দেখল। মনে হলো দেবতা স্বয়ং মুখ মলিন করে রয়েছেন। এমনই খারাপ লেগেছিল এডেনের বন্দরে। সেখানে মানুষের হাতে বন্দী হয়ে সমুদ্র কলুষিত, জলের উপরে তেল ভাসছে। মানুষের আবর্জনাকে স্বয়ং সমুদ্রও বিলুপ্ত করতে পারছে না। সেই রাত্রে জাহাজের ডেকের উপর শুয়ে অসীম রাত্রিকেও যখন কলঙ্কিত দেখলুম, তখন মনে হলো একদিন ইন্দ্রলোক দানবের আক্রমণে পীড়িত হয়ে ব্রহ্মার কাছে নালিশ জানিয়েছেন। আজ মানবের অত্যাচার থেকে দেবতাদের কোন রুদ্র রক্ষা করবেন? বৈশাখ জ্যৈষ্ঠ 1323। 2। জাহাজ ছেড়ে দিলে মধুর বহিছে বায়ু, ভেসে চলি রঙ্গে। কিন্তু এর রঙ্গটা কেবলমাত্র ভেসে চলার মধ্যেই নয়, ভেসে চলার একটি বিশেষ দৃষ্টি ও সেই বিশেষ দৃষ্টির বিশেষ রস আছে। যখন হেঁটে চলি তখন কোনো অখণ্ড ছবি চোখে পড়ে না। ভেসে চলার মধ্যে দুই বিরোধের পূর্ণ সামঞ্জস্য রয়েছে। বসেও আছি, চলছিও। সেই জন্যে চলার কাজ হচ্ছে, অথচ চলার কাজে মনকে লাগাতে হচ্ছে না। তাই মন যা সামনে দেখছে তাকে পূর্ণ করে দেখছে। জল, স্থল, আকাশের সমস্তকে এক করে মিলিয়ে দেখতে পাচ্ছে। ভেসে চলার মধ্যে দিয়ে দেখার আর একটা গুণ হচ্ছে এই যে তা মনোযোগকে জাগ্রত করে, কিন্তু মনোযোগকে বদ্ধ করে না। না দেখতে পেলেও চলতো, কোনো অসুবিধা হতো না, পথ ভুলতুম না, গর্তই পড়তুম না। এই জন্যে ভেসে চলার দেখাটা হচ্ছে নিতান্তই দায়িত্ববিহীন দেখাটাই তার চরম লক্ষ্য। এই জন্যেই এই দেখাটা এমন বৃহৎ, এমন আনন্দময়। এতদিনে এইটুকু বোঝা গেছে যে মানুষ নিজের দাসত্ব করতে বাধ্য, কিন্তু নিজের সম্বন্ধেও দায়ে পড়া কাজে তার প্রীতি নেই। যখন চলাটাকেই লক্ষ্য করে পায়চারি করি তখন সেটা বেশ,
কিন্তু যখন কোথাও পৌঁছবার দিকে লক্ষ্য করে চলতে হয়, তখন সেই চলার বাধ্যতা থেকে মুক্তি পাওয়ার শক্তিতেই মানুষের সম্পদ প্রকাশ পায়। ধন জিনিসটার মানে এই, তাতে মানুষের প্রয়োজন কমায় না, কিন্তু নিজের প্রয়োজন সম্বন্ধে তার নিজের বাধ্যতা কমিয়ে দেয়। খাওয়া, পড়া, দেওয়া নেওয়ার দরকার তাকে মেটাতেই হয়, কিন্তু তার বাইরে যেখানে তার উদ্বৃত্ত, সেইখানেই মানুষ মুক্ত, সেইখানেই সে বিশুদ্ধ নিজের পরিচয় পায়। সেই জন্যেই ঘটি বাটি প্রভৃতি দরকারি জিনিসকেও মানুষ সুন্দর করে গড়ে তুলতে চায়, কারণ ঘটি বাটির উপযোগিতা মানুষের প্রয়োজনের পরিচয় মাত্র, কিন্তু তার সৌন্দর্যে মানুষের নিজেরই রুচির, নিজেরই আনন্দের পরিচয়। ঘটিবাটির উপযোগিতা বলছে মানুষের দায় আছে, ঘটিবাটির সৌন্দর্য বলছে মানুষের আত্মা আছে। আমি না হলেও চলতো, কেবল আমি ইচ্ছা করে করছি, এই যে মুক্ত কর্তৃত্বের ও মুক্ত ভোক্তৃত্বের অভিমান, যে অভিমান বিশ্বস্রষ্টার এবং বিশ্ব রাজ্যেশ্বরের, সেই অভিমানই মানুষের সাহিত্য ও আর্টে। এই রাজ্যটি মুক্ত মানুষের রাজ্য, এখানে জীবনযাত্রার দায়িত্ব নেই। আজ সকালে যে প্রকৃতি সবুজ পাড় দেওয়া গেরুয়া নদীর শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়েছে, আমি তাকে দেখেছি। এখানে আমি বিশুদ্ধ দ্রষ্টা। এই দ্রষ্টা আমিটি যদি নিজেকে ভাষায় বা রেখায় প্রকাশ করত, তাহলে সেইটাই হতো সাহিত্য, সেইটাই হতো আর্ট। খামোখা বিরক্ত হয়ে এমন কথা কেউ বলতে পারে, তুমি দেখছো তাতে আমার গরজ কি? তাতে আমার পেটও ভরবে না, আমার ম্যালেরিয়াও ঘুচবে না, তাতে আমার ফসল খেতে বেশি করে ফসল ধরবার উপায় হবে না। ঠিক কথা, আমি যে দেখছি এতে তোমার কোনো গরজ নেই, অথচ আমি যে শুদ্ধমাত্র দ্রষ্টা, এ সম্বন্ধে বস্তুতই যদি তুমি উদাসীন হও, তাহলে জগতে আর্ট এবং সাহিত্য সৃষ্টির কোনো মানে থাকে না। আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আজ এতক্ষণ ধরে তুমি যে লেখাটা লিখছো ওটাকে কি বলবে, সাহিত্য না তত্ত্বালোচনা? নাই বললাম তত্ত্বালোচনা। তত্ত্বালোচনায় যে ব্যক্তি আলোচনা করে সে প্রধান নয়, তত্ত্বটাই প্রধান। সাহিত্যে সেই ব্যক্তিটিই প্রধান, তত্ত্বটা উপলক্ষ। এই যে সাদা মেঘের ছিটে দেওয়া নীল আকাশের নিচে শ্যামল ঐশ্বর্যময় ধরণীর আঙিনার সামনে দিয়ে সন্ন্যাসী জলের স্রোত উদাসী হয়ে চলেছে, তার মাঝখানে প্রধানত প্রকাশ পাচ্ছে দ্রষ্টা আমি। যদি ভূতত্ত্ব বা ভূবৃত্তান্ত প্রকাশ করতে হতো, তাহলে এই আমিকে সরে দাঁড়াতে হতো, কিন্তু এক আমির পক্ষে আরেক আমির অহেতুক প্রয়োজন আছে। এই জন্যই সময় পেলেই আমরা ভূতত্ত্বকে সরিয়ে রেখে সেই আমির সন্ধান করি। তেমন করেই কেবলমাত্র দৃশ্যের মধ্যে নয়, ভাবের মধ্যেও যে সে ভেসে চলেছে, সেই দ্রষ্টাও আমি। সেখানে যা বলছে সেটা উপলক্ষ, যে বলছে সেই লক্ষ্য। বাহিরের বিশ্বের রূপধারায় দিকেও আমি যেমন তাকাতে তাকাতে চলেছি, আমার অন্তরের চিন্তাধারা ভাবধারার দিকেও আমি তেমনি চিত্তদৃষ্টি দিয়ে তাকাতে তাকাতে চলেছি। এই ধারা কোনো বিশেষ কর্মের বিশেষ প্রয়োজনের সূত্রে বিধৃত নয়, এই ধারা প্রধানত লজিকের দ্বারাও গাথা নয়, এর গ্রন্থন সূত্র মুখ্যত আমি। সেই জন্যে আমি কেয়ার মাত্র করি নে। সাহিত্য সম্বন্ধে বক্ষমান রচনাটিকে লোক পাকা বলে গ্রহণ করিবে কিনা, বিশ্বলোকে এবং চিত্তলোকে আমি দেখছি, এই অনাবশ্যক আনন্দের কথাটা বলাই হচ্ছে আমার কাজ। এই কথাটা যদি ঠিক করে বলতে পারি, তাহলে অন্য সকল আমির দলও বিনা প্রয়োজনে খুশি হয়ে উঠবে। উপনিষদে লিখেছে, এক ডালে দুই পাখি আছে, তার মধ্যে এক পাখি খায়, আরেক পাখি দেখে। যে পাখি দেখছে তারই আনন্দ বড় আনন্দ, কেননা তার সে বিশুদ্ধ আনন্দ, মুক্ত আনন্দ। মানুষের নিজের মধ্যেই এই দুই পাখি আছে, এক পাখির প্রয়োজন আছে, আরেক পাখির প্রয়োজন নেই। এক পাখি ভোগ করে, আরেক পাখি দেখে। যে পাখি ভোগ করে সে নির্মাণ করে, যে পাখি দেখে সে সৃষ্টি করে। নির্মাণ করা মানে মাপে তৈরি করা, অর্থাৎ যেটা তৈরি হচ্ছে সেইটাই চরম নয়, সেইটাকে অন্য কিছুর মাপে তৈরি করা, নিজের প্রয়োজনের মাপে বা অন্যের প্রয়োজনের মাপে। আর সৃষ্টি করা অন্য কোনো কিছুর মাপের অপেক্ষা করে না, সে হচ্ছে নিজেকে অর্জন করা, নিজেকেই প্রকাশ করা।
এই জন্য ভোগী পাখি যে সমস্ত উপকরণ নিয়ে কাজ করছে তা প্রধানত বাইরের উপকরণ, আর দ্রষ্টা পাখির উপকরণ হচ্ছে আমি পদার্থ। এই আমির প্রকাশই সাহিত্য, আর্ট। তার মধ্যে কোনো দায়ই নেই, কর্তব্যের দায়ও না। পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য দেখবার বস্তুটি নয়, যে দেখে সেই মানুষটি এই রহস্য আপনি আপনার ইয়ত্তা পাচ্ছে না, হাজার হাজার অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাকে দেখতে চেষ্টা করছে। যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটতে পারে সমস্তর ভিতর দিয়ে নিজেকে বাজিয়ে দেখছে। এই যে আমার এক আমি, এ বহুর মধ্যে দিয়ে চলে চলে নিজেকে নিত্য উপলব্ধি করতে থাকে। বহুর সঙ্গে মানুষের সেই একের মিলনজাত রসের উপলব্ধি হচ্ছে সাহিত্যের সামগ্রী, অর্থাৎ দৃষ্ট বস্তু নয়, দ্রষ্টা আমিই তার লক্ষ্য। 20 বৈশাখ 1323। তোষামারু জাহাজ, বৈশাখ জ্যৈষ্ঠ 1323। 3। বৃহস্পতিবার বিকেলে সমুদ্রের মোহনায় পাইলট নেমে গেল। এর কিছু আগে থাকতেই সমুদ্রের রূপ দেখা দিয়েছে। তার কুলের বেড়ি খসে গেছে, কিন্তু এখনও তার মাটির রং ঘোচেনি। পৃথিবীর যে আকাশের সঙ্গেই যে তার আত্মীয়তা বেশি, সে কথা এখনও প্রকাশ হয়নি। কেবল দেখা গেল জলে আকাশে এক দিগন্তের মালাবদল করছে। যে ঢেউ দিয়েছে নদীর ঢেউয়ের ছন্দের মতো তার ছোট ছোট পদবিভাগ নয়, এ যেন মন্দাক্রান্তা। কিন্তু এখনও সমুদ্রের শার্দুল বিকৃত শুরু হয়নি। আমাদের জাহাজের নিচের তলার ডেকে অনেকগুলো ডেক প্যাসেঞ্জার, তাদের অধিকাংশ মাদ্রাজি, এবং তারা প্রায় সকলেই রেঙ্গুনে যাচ্ছে। তাদের পরে এই জাহাজের লোকের ব্যবহারে কিছুমাত্র কঠোরতা নেই, তারা বেশ স্বচ্ছন্দে আছে। জাহাজের ভান্ডার থেকে তারা প্রত্যেকে একখানি করে ছবি আঁকা কাগজের পাখা পেয়ে ভারী খুশি হয়েছে। এরা অনেকেই হিন্দু, সুতরাং এদের পথের কষ্ট ঘোচানো কারো সাধ্য নয়। কোনো মতে আখ চিবিয়ে চিড়ে খেয়ে এদের দিন যাচ্ছে। একটা জিনিস ভারী চোখে লাগে, সে হচ্ছে এই যে এরা মোটের উপর পরিষ্কার, কিন্তু সেটা কেবল বিধানের গণ্ডির মধ্যে। বিধানের বাইরে এদের নোংরা হবার কোনো বাধা নেই। আখ চিবিয়ে তার ছিবড়ে অতি সহজেই সমুদ্রে ফেলে দেওয়া যায়, কিন্তু সেটুকু কষ্ট নেওয়া এদের বিধানে নেই। যেখানে বসে খাচ্ছে তার নেহাত কাছে ছিবড়ে ফেলছে। এমনই করে চারিদিকে কত আবর্জনা যে জমে উঠছে, তাতে এদের ভ্রুক্ষেপ নেই। সবচেয়ে আমাকে পীড়া দেয় যখন দেখি থুতু ফেলার সম্বন্ধে এরা বিচার করে না, অথচ বিধান অনুসারে সুচিতা রক্ষা করবার বেলায় নিতান্ত সামান্য বিষয়েও এরা অসামান্য রকম কষ্ট স্বীকার করে। আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতেই হয়। বাইরে থেকে মানুষকে বাঁধলে মানুষ আপনাকে আপনি বাঁধবার শক্তি হারায়। এদের মধ্যে কয়েকজন মুসলমান আছে। পরিষ্কার হওয়া সম্বন্ধে তারা যে বিশেষ সতর্কতা নয়, কিন্তু পরিচ্ছন্নতা সম্বন্ধে তাদের ভারী সতর্কতা। ভালো কাপডটি পরে টুপিটি বাগিয়ে তারা সর্বদা প্রস্তুত থাকতে চায়। একটুমাত্র পরিচয় হলেই অথবা না হলেও তারা দেখা হলেই প্রসন্ন মুখে সেলাম করে। বোঝা যায় তারা বাইরের সংসারটাকে মানে। কেবলমাত্র নিজের জাতের গণ্ডির মধ্যে যারা থাকে তাদের কাছে সেই গণ্ডির বাইরেকার লোকালয় নিতান্ত ফিকে। তাদের সমস্ত বাধাবাধি জাতরক্ষার বন্ধন মুসলমান জাতে বাধা নয় বলে বাহিরের সংসারের সঙ্গে তার ব্যবহারের বাধাবাধি আছে। এই জন্যে আদব কায়দা মুসলমানের। আদব কায়দা হচ্ছে সমস্ত মানুষের সঙ্গে ব্যবহারের সাধারণ নিয়ম। মনুতে পাওয়া যায় মা মাসি মামা পিসের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, গুরুজনের গুরুত্বের মাত্রা কত দূর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে পরস্পরের ব্যবহার কীরকম হবে। কিন্তু সাধারণভাবে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার কীরকম হওয়া উচিত তার বিধান নেই। এই জন্যে সম্পর্ক বিচার ও জাতি বিচারের বাইরে মানুষের সঙ্গে ভদ্রতা রক্ষার জন্য পশ্চিম ভারত মুসলমানের কাছ থেকে সেলাম শিক্ষা করেছে। কেননা প্রণাম নমস্কারের সমস্ত বিধি কেবল জাতের মধ্যেই খাটে। বাইরের সংসারটাকে ইতিপূর্বে আমরা অস্বীকার করেই চলেছিল। বললেই সাজসজ্জার সম্বন্ধে পরিচ্ছন্নতা হয় আমরা মুসলমানের কাছ থেকে নিয়েছি, নয় ইংরেজদের কাছ থেকে নিচ্ছি, ওটাতে আমাদের আরাম নেই। সেই জন্যে ভদ্রতার সাজ সম্বন্ধে আজ পর্যন্ত আমাদের পাকাপাকি কিছুই ঠিক হলো না।
বাঙালি ভদ্র সভায় সাজসজ্জার যে এমন অদ্ভুত বৈচিত্র্য, তার কারণ এই সব সাজই আমাদের স্বাদ, আমাদের নিজেদের স্বাদ, মুন্ডুলির ভিতরকার স্বাদ। সুতরাং বাহিরের সংসারের হিসাবে সেটা বিবসন বললেই হয়। অন্তপুরের মেয়েদের বসনটা যেরকম, অর্থাৎ দিগ্বসনের সুন্দর অনুকরণ, বাইরের লোকের সঙ্গে আমরা ভাই, খুড়ো, দিদি, মাসি প্রভৃতি কোনো একটা সম্পর্ক পাতাবার জন্য ব্যস্ত থাকি, নইলে আমরা থই পাই নে। হয় অত্যন্ত ঘনিষ্ঠতা নয় অত্যন্ত দূরত্ব। এর মাঝখানে যে একটা প্রকাণ্ড জায়গা আছে, সেটা আজও আমাদের ভালো করে আয়ত্ত হয়নি। এমনকি সেখানকার বিধিবন্ধনকে আমরা হৃদ্যতার অভাব বলে নিন্দা করি। একথা ভুলে যাই, যেসব মানুষকে হৃদয় দিতে পারি নে, তাদেরও কিছু দেবার আছে। এই দানটাকে আমরা কৃত্রিম বলে গাল দিই, কিন্তু জাতের কৃত্রিম খাঁচার মধ্যে মানুষ বলেই এই সাধারণ আদব কায়দাকে আমাদের কৃত্রিম বলে ঠেকে। বস্তুত ঘরের মানুষকে আত্মীয় বলে এবং তার বাইরের মানুষকে আপন সমাজের বলে এবং তারও বাইরের মানুষকে মানব সমাজের বলে স্বীকার করা মানুষের পক্ষে স্বাভাবিক। হৃদয়ের বন্ধন, শিষ্টাচারের বন্ধন এবং আদব কায়দার বন্ধন, এই তিনই মানুষের প্রকৃতিগত। কাপ্তেন বলে রেখেছেন, আজ সন্ধ্যাবেলায় ঝড় হবে, ব্যারোমিটার নামছে, কিন্তু শান্ত আকাশে সূর্য অস্ত গেল। বাতাসে যে পরিমাণ বেগ থাকলে তাকে পবন বলে, অর্থাৎ যুবতীর মন্দগমনের সঙ্গে কবিরা তুলনা করতে পারে, এ তার চেয়ে বেশি। কিন্তু ঢেউগুলোকে নিয়ে রুদ্র তাদের করতাল বাজাবার মতো আসর জমেনি। যেটুকু খোলের বোল দিচ্ছে তাতে ঝড়ের গৌরচন্দ্রিকা বলেও মনে হয়নি। মনে করলো মানুষের কুষ্ঠির মতো বাতাসের কুষ্ঠি গণনার সঙ্গে ঠিক মেলে না। এ যাত্রা ঝড়ের ফাড়া কেটে গেল। তাই পাইলটের হাতে আমাদের ডাঙার চিঠিপত্র সমর্পণ করে দিয়ে প্রসন্ন সমুদ্রকে অভ্যর্থনা করবার জন্য ডেক চেয়ার টেনে নিয়ে পশ্চিমমুখ হয়ে বসল। হোলির রাত্রে হিন্দুস্তানি দারোয়ানদের খচমচির মতো বাতাসের লয়টা ক্রমে দ্রুত হয়ে উঠল। জলের উপর সূর্যাস্তে আলপনা আঁকা আসনটি আচ্ছন্ন করে নীলাম্বরীর ঘুমটা পড়া সন্ধ্যা এসে বসল। আকাশে তখনও মেঘ নেই। আকাশ সমুদ্রে ফেনার মতোই ছায়াপথ জলজল করতে লাগলো। ডেকের উপর বিছানা নিয়ে যখন শুলুম, তখন বাতাসে এবং জলে বেশ একটা কবির লড়াই চলছে। একদিকে শো শো শব্দে তান লাগিয়েছে, আরেকদিকে ছলছল শব্দে জবাব দিচ্ছে, কিন্তু ঝড়ের পালা বলে মনে হলো না। আকাশের তারাদের সঙ্গে চোকাচোকি করে তো কখন একসময় চোখ বুজে এলো, রাত্রে স্বপ্ন দেখলো। আমি যেন মৃত্যু সম্বন্ধে কোনো একটি বেদমন্ত্র আবৃত্তি করে সেইটে তাকে বুঝিয়ে বলছি। আশ্চর্য তার রচনা, যেন একটা বিপুল আর্তস্বরের মতো, অথচ তার মধ্যে মরণের একটা বিরাট বৈরাগ্য আছে। এই মন্ত্রের মাঝখানে জেগে উঠে দেখি আকাশ এবং জল তখন উন্মত্ত হয়ে উঠেছে। সমুদ্র চামুন্ডার মতো ফেনার জিভ মেরে প্রচণ্ড অট্টহাস্যে নৃত্য করছে। আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘগুলো মরিয়া হয়ে উঠেছে, যেন তাদের কাণ্ডজ্ঞান নেই। বলছে যা থাকে কপালে। আর জলে যে বিষম গর্জন উঠছে, তাতে মনের ভাবনাও যেন শোনা যায় না, এমনই বোধ হতে লাগলো। মাল্লারা ছোট ছোট লণ্ঠন হাতে ব্যস্ত হয়ে এদিক ওদিক চলাচল করছে, কিন্তু নিঃশব্দে। মাঝে মাঝে ইঞ্জিনিয়ার প্রতি কর্ণধারের সংকেত ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। এবার বিছানায় শুয়ে ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু বাইরে জল, বাতাসের গর্জন আর আমার মনের মধ্যে সেই স্বপ্নলব্ধ মরণ মন্ত্র ক্রমাগত বাজতে লাগলো। আমার ঘুমের সঙ্গে জাগরণ ঠিক যেন ওই ঝড় এবং ঢেউয়ের মতোই এলোমেলো মাতামাতি করতে থাকলো। ঘুমোচ্ছি কি জেগে আছি বুঝতে পারছি না। রাগী মানুষ কথা কইতে না পারলে যেমন ফুলে ফুলে ওঠে, সকালবেলাকার মেঘগুলোকে তেমনই বোধ হলো। বাতাস কেবলই স স স এবং জল কেবলই বাকি অন্তস্থ বর্ণ জ র ল ব হ নিয়ে চণ্ডীপাঠ বাঁধিয়ে দিল, আর মেঘগুলো জটা দুলিয়ে ভ্রুকুটি করে বেড়াতে লাগলো। অবশেষে মেঘের বাণী জলধারায় নেমে পড়ল। নারদের বীণাধ্বনিতে বিষ্ণু গঙ্গাধারায় বিগলিত হয়েছিলেন একবার। আমার সেই পৌরাণিক কথা মনে এসেছিল, কিন্তু এ কোন নারদ প্রলয় বীণা বাজাচ্ছে?
এর সঙ্গে নন্দীভৃঙ্গির যে মিল দেখি তা, আর ওদিকে বিষ্ণুর সঙ্গে রুদ্রের প্রভেদ ঘুচে গেছে। এ পর্যন্ত জাহাজের নিত্যক্রিয়া একরকম চলে যাচ্ছে, এমনকি আমাদের প্রাতরাশেরও ব্যাঘাত হলো না। কাপ্তেনের মুখে কোনো উদ্বেগ নেই। তিনি বললেন, এই সময়টাতে এমন একটু আধটু হয়ে থাকে। আমরা যেমন যৌবনের চাঞ্চল্য দেখে বলি, বলে বলে যাকে, ওটা বয়সের ধর্ম। ক্যাবিনের মধ্যে থাকলে ঝুমঝুমির ভিতরকার কারাইগুলোর মতো নাড়া খেতে হবে, আর তার চেয়ে খোলাখুলি ঝড়ের সঙ্গে মোকাবেলা করাই ভালো। আমরা শাল কম্বল মুড়ি দিয়ে জাহাজের ডেকের উপর গিয়ে বসলাম। ঝড়ের ঝাপট পশ্চিম দিক থেকে আসছে, সেই জন্যে পূর্ব দিকের ডেকে বসা দুঃসাধ্য ছিল না। ঝড় ক্রমেই বেড়ে চলল। মেঘের সঙ্গে ঢেউয়ের সঙ্গে কোনো ভেদ রইল না। সমুদ্রের সেই নীল রং নেই, চারিদিক ঝাপসা বিবর্ণ। ছেলেবেলার আরব্য উপন্যাসে পড়েছিল, জেলের জালে যে ঘোড়া উঠেছিল তার ঢাকনা খুলতেই তার ভিতর থেকে ধোঁয়ার মতো পাকিয়ে পাকিয়ে প্রকাণ্ড দৈত্য বেরিয়ে পড়ল। আমার মনে হলো সমুদ্রের নীল ঢাকনাটা কে খুলে ফেলেছে, আর ভিতর থেকে ধোঁয়ার মতো লাখো লাখো দৈত্য পরস্পর ঠেলাঠেলি করতে করতে আকাশে উঠে পড়ছে। জাপানি মাল্লারা ছুটোছুটি করছে, কিন্তু তাদের মুখে হাসি লেগেই আছে। তাদের ভাব দেখে মনে হয় সমুদ্র যেন অট্টহাস্যে জাহাজটাকে ঠাট্টা করছে মাত্র। পশ্চিম দিকের ডেকের দরজা প্রভৃতি সমস্ত বন্ধ, তবু সেসব বাধা ভেদ করে এক একবার জলের ঢেউ হুড়মুড় করে এসে পড়ছে, আর তাই দেখে ওরা হো হো করে উঠছে। কাপ্তেন আমাদের বারবার বললেন, ছোট ঝড়, সামান্য ঝড়। একসময় আমাদের স্টুয়ার্ড এসে টেবিলের উপর আঙুল দিয়ে একে ঝড়ের খাতিরে জাহাজের কীরকম পথ বদল হয়েছে সেইটে বুঝিয়ে দেবার চেষ্টা করলো। ইতিমধ্যে বৃষ্টির ঝাপট লেগে শাল কম্বল সমস্ত ভিজে শীতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, আর কোথাও সুবিধা না দেখে কাপ্তেনের ঘরে গিয়ে আশ্রয় নিল। কাপ্তেনের যে কোনো উৎকণ্ঠা আছে বাইরে থেকে তার কোনো লক্ষণ দেখতে পেলুম না। ঘরে আর বসে থাকতে পারলুম না, ভিজে শাল মুড়ি দিয়ে আবার বাইরে এসে বসলো। এত তুফানেও যে আমাদের ডেকের উপর আছড়ে আছড়ে ফেলছে না, তার কারণ জাহাজ আকণ্ঠ বোঝায়। ভেতরে যার পদার্থ নেই তার মতো দোলায়িত অবস্থা আমাদের জাহাজের নয়। মৃত্যুর কথা অনেকবার মনে হলো। চারিদিকেই তো মৃত্যু, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত মৃত্যু। আমার প্রাণের মধ্যে এতটুকু, এই অতি ছোট্টটার উপরেই এই সমস্ত আস্থা রাখবো। কি সমস্ত আস্থা রাখবো? আর এই এত বড়টাকে কিছু বিশ্বাস করব না? বড়র উপরে ভরসা রাখাই ভালো। ডেকে বসে থাকা আর চলছে না। নিচে নামতে গিয়ে দেখি সিঁড়ি পর্যন্ত জুড়ে সমস্ত রাস্তা ঠেসে ভর্তি করে ডেক প্যাসেঞ্জার বসে। বহু কষ্টে তাদের ভিতর দিয়ে পথ করে ক্যাবিনের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। এইবার সমস্ত শরীর মন ঘুলিয়ে উঠল। মনে হলো দেহের সঙ্গে প্রাণের আর বন্দি হচ্ছে না। দুধ মন্থন করলে মাখনটা যেরকম ছিন্ন হয়ে আসে, প্রাণটা যেন তেমনি হয়ে এসছে। জাহাজের উপরকার দোলা সহ্য করা যায়, জাহাজের ভিতরকার দোলা সহ্য করা শক্ত। কাঁকড়ের উপর দিয়ে চলা আর জুতোর ভিতর দিয়ে কাঁকড় নিয়ে চলার যে তফাৎ, এ যেন তেমনি। একটাতে মার আছে, বন্ধন নেই, আরেকটাতে বেঁধে মার। ক্যাবিনে শুয়ে শুয়ে শুনতে পেল ডেকের উপর কি যেন হুড়মুড় করে ভেঙে পড়েছে। ক্যাবিনের মধ্যে হাওয়া আসবার জন্যে যে ফানেলগুলো ডেকের উপর হা করে নিঃশ্বাস নেয়, ঢাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ঢেউয়ের প্রবল চোটে তার ভিতর দিয়েও ঝলকে ঝলকে ক্যাবিনের মধ্যে জল এসে পড়ছে। বাইরে 49 বায়ু নৃত্য, অথচ ক্যাবিনের মধ্যে গুমোট। একটা ইলেকট্রিক পাখা চলছে, তাতে তাপটা যেন গায়ের উপর ঘুরে ঘুরে লেজের ঝাপটা দিতে লাগলো। হঠাৎ মনে হয় এ একেবারে অসহ্য। কিন্তু মানুষের মধ্যে শরীর মন প্রাণের চেয়েও বড় একটা সত্তা আছে। ঝড়ের আকাশের উপরেও যেমন শান্ত আকাশ, তুফানের সমুদ্রের নিচে যেমন শান্ত সমুদ্র, সেই আকাশ সেই সমুদ্রই যেমন বড়। মানুষের অন্তরের গভীরে এবং সমুচ্চে সেই রকম একটি বিরাট শান্ত পুরুষ আছে। বিপদ ও দুঃখের ভিতর দিয়ে তাকিয়ে দেখলে তাকে পাওয়া যায়। দুঃখ তার পায়ের তলায়, মৃত্যু তাকে স্পর্শ করে না। সন্ধ্যার সময় ঝড় থেমে গেল। উপরে গিয়ে দেখি জাহাজটা সমুদ্রের কাছে এতক্ষণ ধরে যে
চড়চাপড় খেয়েছে তার অনেক চিহ্ন আছে। কাপ্তেনের ঘরের একটা প্রাচীর ভেঙে গিয়ে তার আসবাবপত্র সমস্ত ভিজে গেছে। একটা বাঁধা লাইফ বোট জখম হয়েছে। ডেকে প্যাসেঞ্জারদের একটা ঘর এবং ভান্ডারের একটা অংশ ভেঙে পড়েছে। জাপানি মাল্লারা এমন সকল কাজে প্রবৃত্ত ছিল যাতে প্রাণ সংশয় ছিল। জাহাজ যে বারবার আসন্ন সংকটের সঙ্গে লড়াই করেছে তার একটা স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। জাহাজের ডেকের উপর কর্কের তৈরি সাঁতার দেবার জামাগুলো সাজানো। একসময় এগুলো বের করবার কথা কাপ্তেনের মনে এসেছিল, কিন্তু এই ঝড়ের পালার মধ্যে সবচেয়ে স্পষ্ট করে আমার মনে পড়ছে জাপানি মাল্লাদের হাসি। শনিবার দিনে আকাশ প্রসন্ন, কিন্তু সমুদ্রের আক্ষেপ এখনো ঘোচেনি। আশ্চর্য, এই ঝড়ের সময় জাহাজ এমন দোলেনি ঝড়ের পর যেমন তার দোলা। কালকেরকার উৎপাতকে কিছুতেই যেন সে ক্ষমা করতে পারছে না। ক্রমাগতই ফুপিয়ে ফুপিয়ে উঠছে। শরীরের অবস্থাটাও অনেকটা সেই রকম। ঝড়ের সময় সে একরকম শক্ত ছিল, কিন্তু পরের দিন ভুলতে পারছে না তার উপর দিয়ে ঝড় গিয়েছে। আজ রবিবার। জলের রং ফিকে হয়ে উঠছে। এতদিন পরে আকাশে একটি পাখি দেখতে পেল। এই পাখিগুলি পৃথিবীর বাণী আকাশে বহন করে নিয়ে যায়। আকাশ দেয় তার আলো, পৃথিবী দেয় তার গান। সমুদ্রের যা কিছু গান সে কেবল তার নিজের ঢেউয়ের। তার কোলে ডিপ আছে যথেষ্ট, পৃথিবীর চেয়ে অনেক বেশি, কিন্তু তাদের কারো কণ্ঠে সুর নেই। সে অসংখ্য বোবা জীবের হয়ে সমুদ্র নিজেই কথা করছে। ডাঙার জীবেরা প্রধানত শব্দের দ্বারাই মনের ভাব প্রকাশ করে। জলচরদের ভাষা হচ্ছে গতি, সমুদ্র হচ্ছে নৃত্যলোক, আর পৃথিবী হচ্ছে শব্দলোক। আজ বিকেলে 4-5টার সময় রেঙ্গুনে পৌঁছাবার কথা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পৃথিবীতে নানা খবর চলাচল করছিল। আমাদের জন্য সেগুলো সমস্ত জমে রয়েছে। বাণিজ্যের ধনের মতো নয়, প্রতিদিন যার হিসাব চলছে, কোম্পানির কাগজের মতো অগোচরে যার সুদ জমছে। 24শে বৈশাখ 1323। আজকের ভিডিওতে আমি এইটুকুই পড়লাম। এর পরের যে পার্টগুলি আছে জাপান যাত্রী, সেগুলি দেখার জন্য শনিবার করে চোখ রাখুন। ধন্যবাদ।